আমি নিউজ মোমেন্টের অঙ্কিতা। নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের সমাচার। সিবিএসসি 2021 থেকে 2022 মেয়াদ। 18 অক্টোবর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসসি ক্লাস 10 এবং ক্লাস 12 টার্ম 1 বোর্ড পরীক্ষার 21 থেকে 22 এর শীট প্রকাশ করেছে। সিবিএসসি নভেম্বর ডিসেম্বরে অফলাইনে দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম মেয়াদি বোর্ড পরীক্ষা পরিচালনা করবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট cbsc.gov.in এ ডেট শিট চেক করতে পারেন। এই বছর থেকে সিবিএসসি গত বছর পর্যন্ত অনুসরণ করা একটি বার্ষিক পরীক্ষার প্যাটার্নের পরিবর্তে দুটি বোর্ড পরীক্ষা পরিচালনা করবে। মাধ্যমিক ও সিনিয়র মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টার্ম দুটি পরীক্ষা 2022 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হবে। আমি যে পরীক্ষা দিচ্ছি তা বস্তুনিষ্ঠ হবে এবং পরীক্ষার সময়কাল হবে 90 মিনিট। শীত মৌসুমের কারণে সকাল 11:30 থেকে পরীক্ষা শুরু হবে। সিবিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক সনয়াম ভরদ্বাজ জানান, প্রকাশিত তারিখ পত্রিকাটি প্রধান বিষয়ের জন্য এবং ছোটোখাটো বিষয়ের কর্মসূচি আলাদাভাবে বিদ্যালয়ে পাঠানো হবে। দশম ও দ্বাদশ শ্রেণীর ছোটোখাটো বিষয়ের পরীক্ষা যথাক্রমে 17 নভেম্বর এবং 16 নভেম্বর থেকে শুরু হবে। একবার টার্ম 1 পরীক্ষা শেষ হলে মার্কশিট আকারে ফলাফল ঘোষণা করা হবে। যাই হোক, প্রথম টার্মের পরে পাস, কম্পার্টমেন্ট এবং অপরিহার্য পুনরাবৃত্তি বিভাগে কোনো ছাত্র রাখা হবে না। প্রথম এবং দ্বিতীয় মেয়াদের পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যে বোর্ড 10-12 এর নমুনা কাগজপত্র এবং 21 থেকে 22 মেয়াদি 1 পরীক্ষার জন্য মার্কিং স্কিম প্রকাশ করেছে। যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে তারা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbscacademic.nic.in এ এটি পরীক্ষা করতে পারেন। স্টেপ ইন অভিনব গিন্নি হাউস অ্যাট KN মুখার্জি লেন, আসানসোল। টেলিফোন নম্বর 0341231190। মোবাইল নম্বর 9933990442। It deals in diamond, gems and stones, gold, hallmarked jewelry, silver items and utensils, zodiac power items. আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পর সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও এখন জল্পনা চলছে যে তিনি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন। আশঙ্কা করা হচ্ছে যে বিজেপি উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারিকে মাঠে নামাতে পারে, অর্থাৎ উপনির্বাচনে বাবুল এবং জিতেন্দ্র তিওয়ারি মুখোমুখি হতে পারে। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাহেবের জন্মদিন উপলক্ষে মিলাদ উন নবী বা ই মিলাদ উদযাপিত হয়। উৎসবটি অনেক মুসলমান দ্বারা পালন করা হয়। এটি ই মিলাদ নবী দিবস, মুহাম্মাদের জন্মদিন বা নবীর জন্মদিন নামে আন নবী নামেও পরিচিত। ইনসানিয়ত ওয়েলফেয়ার সোসাইটির জনাব সাদ্দাম খান এই শুভ উপলক্ষে তার শুভেচ্ছা জানিয়েছেন। আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অনুষ্ঠিত মঙ্গলবার তার আবাসিক কার্যালয়ে সংবাদ সম্মেলন। এ সময় আসানসোল পৌর কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা, ভৃগু ঠাকুর, মধুমিতা চ্যাটার্জি, অমিত তুলসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেন, এর আগেও বহুবার আসানসোলের সার্বিক উন্নয়নের ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলার শাসক, আসানসোল এমপি, মন্ত্রী, এডিডিএ চেয়ারম্যান সহ প্রশাসকের শীর্ষ কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।
জিতেন্দ্র তিওয়ারি বলেছেন যে এটি একটি রাজনৈতিক ব্যাপার, সবাই আসানসোলের উন্নয়ন চায়, সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন যে আসানসোল বেঁচে থাকলে আমরা সবাই রক্ষা পাবো, অতএব আসানসোলের উন্নয়নে ইস্যুতে দলের স্বার্থের ঊর্ধ্বে কাজ করবার প্রয়োজন আছে। এই সামগ্রিকভাবে এর উন্নয়নের জন্য একটা মাস্টার প্ল্যানের কথা আপনারা ভাবুন, এই কথাগুলো আপনারা বিধানসভায় তুলুন, বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছে তারা এটা নিয়ে আলোচনা করুন, এবং আলটিমেটলি আসানসোল একটা মাস্টার প্ল্যান চায়, এই দাবিটা কিন্তু আসানসোল থেকে উঠুক, যাতে আগামী দিনে আসানসোলের মানুষের জীবন যে বিপন্ন হয়ে পড়েছে সেটা থেকে আমরা আসানসোলের মানুষকে রক্ষা করতে পারি। এটাই জাস্ট আপনাদের মাধ্যমে জনগণকে জানাবার জন্য, জনগণকেও রিকোয়েস্ট করবো আমরা, প্লিজ এই ইস্যু নিয়ে আপনারা বলুন, যাতে আরো বেশি আমরা সচেতন হতে পারি এবং আরো বেশি আসানসোলের জন্য আমরা কাজ করতে পারি। এই যে চিঠিগুলো দেওয়া হয়েছে সেটা কি সবটাকে নিয়ে আসানসোল শহর যেটা বলছি, এই শহর কিন্তু আমাদের আনপ্ল্যান্ড শহর। অন্যান্য শহর যেরকম প্ল্যানিং করে তৈরি হয়েছে সে শহরগুলো সমস্যা কম, কিন্তু যেখানে আনপ্ল্যান্ড সিটি থাকে তার সমস্যা অনেক অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবে আমাদের আসানসোলেও একটা আনপ্ল্যান্ড সিটি, যেহেতু অনেক সমস্যা আছে, কিন্তু ইন টার্মস অফ এরিয়া আসানসোল হলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যে এরিয়া, সেটা ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের চেয়েও ইন টার্মস অফ এরিয়া আমরা বলি। তার সঙ্গে জেলা পরিষদের যে অংশ আছে, অন্যান্য অংশকে যদি আপনি সংযুক্ত করেন, তার খুব বড় শহর। রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে এই শহরের একটা সুনাম আছে ওয়েস্ট বেঙ্গলে, মানে যে কয়েকটা শহর হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করে আসানসোল তার মধ্যে অন্যতম। স্বাভাবিকভাবে এই রেভিনিউ তো আসানসোলের মানুষরাই দেয়, আসানসোলের মানুষ দেয়, কুলটির মানুষ দেয়, জামুরিয়ার মানুষ দেয়, পান্ডবেশ্বরের মানুষ দেয়, রানীগঞ্জের মানুষ দেয়, বারাবনের মানুষ দেয়, বার্নপুরের মানুষ দেয়। তো যারা এই রেভিনিউ দিচ্ছে, এই রেভিনিউ দেওয়ার পরিবর্তে তারা তো পরিষেবাটাও চাইবে, কিন্তু যেহেতু এই শহর আনপ্ল্যান্ড সিটি, সে পরিষেবা আমরা কিন্তু দিতে পারছি না। আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু এটা এখন প্রয়োজন হয়েছে। এই কয়েকদিন আগে যে বন্যা হলো, এবং বন্যার ফলে আসানসোলের মানুষ যেভাবে বিপন্ন হয়ে গেছে, আমি কাউকে দোষারোপ করছি না, এ দায়ী ও দায়ী ও দায়ী এটা বলছি না। কেউ আগে থেকে ভাবেনি এরকম হতে পারে, কিন্তু এখন হচ্ছে তো, এবং হলে মানুষের জীবন বিপন্ন। এখনো প্রায় 1000-3 লোক এখনো ঘর ছাড়া, 1000-5 লোকের ঘর বাড়ি ভেঙে গেছে। যদি একটা প্ল্যান সিটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই সমস্যাগুলো হবে না। এবং এটা মাথায় রেখেই 11/10 আমরা এই জেলার যিনি জেলা শাসক তাকে একটা চিঠি দিয়েছিলাম, সেখানে রিকোয়েস্ট করেছি আমরা যে আপনি আসানসোল কর্পোরেশন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, এডিডিএ, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পিডব্লিউডি, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ইসিএল আছে, ইসকো আছে, সবাইকে নিয়ে ডিএম সাহেবের কাছে কোনো উত্তর না পাওয়ার পর এখান থেকে যারা যারা জনপ্রতিনিধি হয়েছে, সেই যে দলেই হোক না কেন, সাংসদ থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে বিধায়ক অব্দি যারা আছেন, সবাইকে আমরা 19 তারিখ, পরবর্তী ক্ষেত্রে 16 তারিখ তাদেরকে আবার আমরা চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছি যে প্লিজ আপনারা জনপ্রতিনিধি, আসানসোলের মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছে, এই শহরের প্রতি আপনারা অলরেডি করছেন, কিন্তু আরো কিছু দায়িত্ব আছে, এবং এই আসানসোল শহর বাঁচলেই আমরা সবাই বাঁচব। এই শহরটা যদি না থাকে, তাহলে কাকে নিয়ে রাজনীতি? সব রাজনীতি তো এই অঞ্চলের মানুষকে নিয়ে। এই অঞ্চলের মানুষের জীবন যদি বিপন্ন হয়, তাহলে কাকে নিয়ে রাজনীতি করবো? রাজনীতি করার আরো অনেক সময় আসবে। কিন্তু আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি আমাদের এই জনপ্রতিনিধিদেরকে, যারা জিতেছেন ভোটে, যে প্লিজ আপনারা এটা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করুন। সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে একটা মাস্টার প্ল্যান, কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান, যেখানে আসানসোলে সবকিছু থাকবে, সব চিন্তা ভাবনা থাকবে, সেটা তৈরি করুন এবং রাজ্য সরকারকে দিয়ে সেটা অ্যাপ্রুভ করান। সেখানে যদি কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে, অনেকে হয়তো বলবেন যে কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকারের যদি কোনো ভূমিকা থাকে, আমরাও, যদি আপনারা মনে করেন যে আমাদের হেল্পের দরকার আছে, আপনারা যদি আমাদেরকে কাজে লাগাতে চান, আমরাও সেখানে হেল্প করবো। কেন্দ্রীয় সরকারকে দিয়ে যদি কোনো সহযোগিতা লাগলে আমরা কেন্দ্রীয় সরকারকেও রিকোয়েস্ট করবো যাতে এই আসানসোলের স্বার্থে ওই মাস্টার প্ল্যানকে সহযোগিতা করতে। এবং প্লিজ আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো, যাদের কথা বলছি, প্লিজ এটাকে পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে নেবেন না, এমন ভাববেন না। জানি অনেকে বলবেন যে ও যখন ছিল তখন কি করেছে, এ যখন ছিল তখন কি করেছে। দেখুন, আমরা যখন ছিলাম আমাদের ক্ষমতা মতো আমরা কাজ করেছি। আমি বলছি না যে আমরা সব সমস্যার সমাধান করে দিয়েছি, কিন্তু এখন যে অবস্থা আসানসোলের, এখন আমি জিতলাম, উনি হারলেন, উনি জিতলেন, ইনি হারলাম, এটা বড় জিনিস না। আসানসোলের মানুষকে জিততে হবে। এখন যে সময় এসছে, এই সময় যদি সবাই আমরা না দাঁড়াই, সবাই আসানসোলের কথা না ভাবি, তাহলে কে জিতলো কে হারলো এটা পরে দেখা যাবে। আসানসোলের মানুষ কিন্তু পরাজিত, এবং আমি পরাজিত হতে পারি, আমি পরাজিত হয়ে বেঁচে থাকতে পারবো,
কোনো নেতা চাইবেন না যে আসানসোল শহর পিছিয়ে যায়। ব্যক্তিগতভাবে চাইতে পারেন যে কেউ হারুক, কিন্তু কোনো নেতা কি চাইবে যে আসানসোল শহর পিছিয়ে যায়? প্রয়োজন আছে যে সবাই একমত হওয়া। যেহেতু রাজনৈতিক বিভাজন এত বেশি হয়ে গেছে, এত নিজের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, সে কারণে এইদিকে কেউ নজর দিচ্ছেন। তো আমি বলবো যে এটা তো যাদেরকে ডাকলে, আমাদের সবাইকে ডাকলে, আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো। আমাদের যদি প্রয়োজন না হয় আপনারাই করুন, আপনারাই ক্রেডিট নিন, আমাদের কোনো অসুবিধা, ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার নেই। কেন এটা এই ইস্যুটা ক্রেডিট নেওয়ার ইস্যু নয়, ক্রেডিট নেওয়ার আরো অনেক ইস্যু আসবে, রাজনীতি করার আরো অনেক ইস্যু আসবে, কিন্তু এটা ক্রেডিট নেওয়ার ইস্যু, এটা আসানসোল শহরকে বাঁচানোর ইস্যু। এই ইস্যুতে আমরা যারা ক্ষমতায় আছেন তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে রিকোয়েস্ট করছি। Angel Vidya Mandir, a sure way to success. We provide class 8 to 10, 11 and 12 science, art, commerce, Bengali, English, graduation honors and program, computer science application, economics, Sanskrit, Pol Science, philosophy, BCom. We also provide all types of competitive classes like SSC, Rail, WBCS and state level exam. আসানসোল শিল্পাঞ্চল সহ জেলায় বালির সংকট দূর করতে আগামী 5ই নভেম্বর পর্যন্ত স্টক ইয়ার্ডে মজুদ থাকা বালি তোলার জন্য আরও 6টি এলাকা চিহ্নিত করা হলো। এর ফলে 5ই নভেম্বর পর্যন্ত 11টি মজুদ থাকা জায়গা থেকে বালি তোলা যাবে সরকারি নিয়ম মেনে। সেক্ষেত্রে যে গাড়িগুলিতে বালি তোলা হবে তার রেজিস্ট্রেশন এবং চালান অবশ্যই সঙ্গে থাকতে হবে। অন্যদিকে ইসিএল এর পক্ষ থেকে অভিযোগ উঠেছিল কয়লা তোলার পর বালি ভরাটের জন্য যে বালু দরকার তা তারা পাচ্ছে না। তাদের সেই অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে ইসিএল নিজের 14টি স্টক পয়েন্ট বা মজুদ এলাকা থেকে আপাতত বালি ওঠাতে পারবে। তবে ইসিএল কিভাবে বালি নিয়ে যায় খনি পর্যন্ত সে বিষয়ে আলোচনার জন্য সোমবার অতিরিক্ত জেলা শাসক সন্দীপ টুডু ইসিএল এর আধিকারিকদের সাথে আলোচনা করেন। তাছাড়াও 3,40,000 CFT বালু জামুরিয়া থেকে উদ্ধার করা হয়েছিল ভূমি রাজস্ব দপ্তর। সেই বালি 47 লক্ষ টাকা ইসকোতে দেওয়া হলো বলেও সূত্র থেকে জানা গেছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জেলার বিভিন্ন বণিক সভা এবং আবাসন শিল্পের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেছিল গত সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তারা কোথাও বালি না পাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মচ্যুত হয়েছেন। এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ইতিপূর্বে বারাবণী, অন্ডাল এবং পাণ্ডবেশ্বরের এই 5টি লিজ হোল্ড এলাকায় বালি তোলার জন্য অনুমতি দিয়েছিল। অন্যদিকে নতুন করে আরও 6টি নিজ হোল্ড এলাকায় অনুমোদন দেওয়া হলো। মজুদ এলাকা থেকে বালি বিক্রির সময়সীমা বাড়িয়ে 5ই নভেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে কোনো অবস্থাতেই নদী থেকে বা নদীর পাড় থেকে বালি তোলা যাবে না বলেও উল্লেখ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের হাতেই এখন বালির যাবতীয় দায়িত্ব। তারা পুরনো হাতে লেখা চালান এই পরিবর্তে চালান দেবে। এছাড়াও তারা এই বালিগুলি নেবে তাদের গাড়ির নাম্বার আগে থেকেই BLRO এবং পুলিশকে দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। ইসিএল এর 14টি স্টক ইয়ার্ডে জমা থাকা 52,26,879 CFT বালি তোলার অনুমতিও ইসিএলকে দেওয়া হলো। ইসিএলকে কুলটি থানার এলাকার চিনাকুড়ি এবং শীতলপুর মৌজা, পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া, দেশলোপা, ডালুর বাঁধ মৌজা, ফরিদপুর, দুর্গাপুর ব্লকের সরপি এবং মন্দারমণি মৌজার 2টি স্টক ইয়ার্ড, রানীগঞ্জ ব্লকের তিরাট মৌজা স্টক ইয়ার্ড, অন্ডাল ব্লকের মদনপুর এবং চকবনবহাল, জামুরিয়ার পড়াশিয়া, শ্যামলা এবং ছত্রিশগন্ডা মৌজার স্টক ইয়ার্ড থেকে বালি তোলার অনুমতি দেওয়া হয়েছে। এদের ক্ষেত্রে স্থানীয় পুলিশ এবং BLROকে যেসব গাড়িতে করে এই বইগুলি যাবে তারও নম্বর জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। জেলায় বালির সংকট সূত্র থেকে আরও জানা গেছে জামুরিয়া স্টক পয়েন্টে আচমকা তল্লাশি চালিয়ে 3,40,000 CFT বালি ধরেছিল স্থানীয় BLRO দপ্তর। এর কোনো কাগজপত্র কেউ দেখাতে না পারায় শেষ পর্যন্ত 47 লক্ষ টাকায় ইসকো প্রশাসনের চাহিদা মতো তা দেওয়া হয়েছে। এই প্রথম এত বড় মাত্রায় অবৈধ বালি বিক্রি হলো বলেও জানা।
challenge, 100% success guarantee or 100% money refund with court agreement. JEE/NEET. Motion, Durgapur Study Center, Motion Tower, UCP 22, Bengal Ambuja City Center. Call us 943248227890010080. রবিবার শেষ হলো ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত আসানসোলের টেরিটোরিয়াল রেঞ্জের বন দপ্তরের উদ্যোগে 7 দিন ধরে আসানসোল মহকুমার সমস্ত গ্রাম এবং শহর এলাকার পুজোর দর্শনার্থীদের সাথে কথা বলে গাছ লাগানোর অনুরোধের পালা। একই সঙ্গে কোনো জীবজন্তু, সাপ, বাদুড়, হনুমান, হাতি যেন রাতের অন্ধকারে আক্রান্ত না হয় এবং দুষ্কৃতীরা শারদ উৎসবের সময় গাছ না কাটতে পারে, তার জন্য বন দপ্তরের কর্মীরা সজাগ থেকে অভিনব প্রচার চালিয়েছে মণ্ডপে মণ্ডপে এবং বনাঞ্চলে। ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত উৎসবের দিনে পুজোতেও ছড়কির মতো ঘুরেছে আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের সমস্ত বিট অফিস, যেমন গৌরাঙ্গডি, সরিষাতলি, হদলা এবং জামুরিয়া সহ রূপনারায়ণপুর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরা। উৎসবের সময় অতিরিক্ত আলো, মাইকের আওয়াজ, যানবাহনের শব্দ এবং বাজি ফটকা এইসবের আওয়াজে বিরক্ত হয়ে পড়া হনুমান, বাঁদর সহ অন্যান্য জীবজন্তুরা ক্ষিপ্ত হয়ে মানুষজনকেও আক্রমণ না করে বসে। তার জন্য এবার পুজোয় কোনো খামতি না রেখে প্রত্যেকটা দিন সামাল দিতে বন দপ্তর এবং কর্মীরা পথে নামেন। তেমনই খবর পেলেন তারা ছুটে গেছেন। রানীগঞ্জ এবং বারাবণী এলাকা থেকে 6টি ভয়ঙ্কর বিষাক্ত সাপকে তারা উদ্ধার করেছে এবং তাদের ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আধিকারিকরা প্রত্যেকটা দিন টহল দিলেন আসানসোল থেকে চিত্তরঞ্জন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। উৎসবের সময় বন দপ্তরের চোখকে ফাঁকি দিয়ে যাতে অবৈধভাবে দুষ্কৃতীরা গাছ কেটে নিতে না পারে বা বন্যপ্রাণী হত্যা করতে না পারে সেদিকে কড়া নজর রেখেছেন তারা। রেঞ্জ অফিসার অচিন্ত সরকার জানান, এই সঙ্গে রাজ্য সরকারের সবুজ শ্রী প্রকল্পে তারা বিভিন্ন পুজো প্রাঙ্গণে প্রচার চালিয়েছেন সমস্ত মানুষজনের কাছে। তারা আবেদন করেছেন বাড়িতে গাছ লাগান। তাদের এই কর্তব্য পরায়ণতাকে কুর্নিশ জানিয়ে বন আধিকারিক, বিট অফিসার এবং কর্মীদের সম্মানিত করলেন চিত্তরঞ্জন ফতেপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বন দপ্তর আধিকারিকরা এই পুজো প্রাঙ্গণে দর্শনার্থীদের সঙ্গে সবুজ শ্রী প্রকল্পের প্রচার প্রদর্শন। কোচিং ফর মেডিকেল, NEET or AIIMS entrance exams by D.K. Lal Sir, Biospecialist, Yadavpur University, Kolkata. Call now 9832824975. Want to be a doctor? Hold the hands of an expert. Regular classes for 11-12 BSc. Biology classes, Geology and Botany. পারাবণী বিধানসভার গ্রাম পঞ্চায়েতের নুনি বাউরি পাড়াতে একই পরিবারের অশোক বাউরি, বুধন বাউরি দুই ভাইকে নিঃসঙ্গভাবে হত্যা করে তারই আপন ভগ্নিপতি হারু বাউরি। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসন ও ওই পরিবারের আর্থিক সাহায্যের ব্যবস্থা ও দোষীকে কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রগতিশীল বাউরি সমাজ। উপস্থিতিতে প্রগতিশীল বাউরি সমাজের জেলা সভাপতি সমীর বাউরি, দোমানি প্রধান রুমা সিংহ, বারাবণী পঞ্চায়েত সমিতির সদস্য সুলেখা বাউরি, শিবু বাউরি, ছোটন বাউরি, সংগ্রাম বাপ্তন, কাজল বিল্লু, শ্রীচরণ, গণেশ বাউরি ও আরও অন্যান্যরা। মাদার করেছে ভালো করেছে কিন্তু পুলিশে বলছে আগে জানতো না যে একবার বিয়ে হয়েছে না জানতো না, যখন বিয়ে হয়ে আমার ছেলে যখন গায়ে আসে তখন আমার গ্রামে বলছে
যে মা তুমি কেন বিয়ে করলে এই ছেলেটাকে? মা বলছে কেন বিয়ে করলে? আমি বিয়ে করতে জানি না। ওর গ্রামের একটা কাকি আছে, সে আমাকে টেনে ঘরকে ঢুকায়, সেই ঘরকে ঢুকাই কথা দিয়ে বলছি জানিস আমি না তোর মতন একটা বিটি ছেলে ছিল, দিয়ে তখন এখন তুমি কি চাইছো? স্বামীর ঘর কি করবে? আমি স্বামীর ঘর করতে চাই। আমি চাই আমার স্বামী হ্যাঁ বাচ্চাগুলো আমি পাঁচ করেই খাবো। কিন্তু দেখো দিদি, আমার দুটা ভাইয়ের জীবন ঘুচে গেল, আমি আমার সকাল থেকে আমি সব কিছু চাই বলো দেখিনি। হ্যাঁ তো ওরা কাছে আমার লোকের আমার দরকার নেই। আমি এই ঘরের লোকের নিয়ে আমি শান্তি আছি, আর কোনো তুমি বলো মাথা হাত ভেঙে দিতে মাথা ঘুরে তাহলে তাহলে তো আমার ঘরের লোকটা ই করবে, দুটা ভাই চলে গেলে বা বোনটাকে হারাইতে বসবে তাইলে। আজ আমরা আসানসোল তথা প্রগতিশীল বাড়ি সমাজের পক্ষ থেকে যে মুনিগ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাই আমরা তাদের বাড়িতে এসেছি। যে অশোক বাড়ি সম্ভবত বাড়ি নাকি, ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে ওনার বৌদি বা মিসেস এখানে রয়েছেন। তো যে ঘটনা শুনলাম, এটা মানুষের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসার অভাব, সৌজন্যতার অভাব, এগুলো না থাকলে যা হয় তাই ঘটনা বুঝলাম। ঘটনার তেমন কিছু কারণ ছিল না এর মৃত্যুর, কিন্তু হয়তো আন্তরিকতা বা সৌজন্যবোধ না থাকার জন্য এই ঘটনা ঘটেছে। আমি ইতিমধ্যে ওসি সাহেবকে ফোন করলাম, ওসি সাহেব আমাকে সব রকম আশ্বাস দিলেন যে আইনে যা যা ধারা আছে আমরা সব ধারাগুলো ওনার উপরে অ্যাপ্লাই করছি, আপনাদের কোনো অসুবিধা হবে না, আইনের দিক থেকে উনি যা শাস্তি পাওয়া তিনি শাস্তি পাবেন। আর আমরা যারা সমাজগত দিক থেকে এসেছি, আমরা ইতিমধ্যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন তথা এখানে যিনি দায়িত্বে আছেন মাননীয় বিধায়কবাবু, আমাদের বিধানবাবু, ওনার সঙ্গে গিয়ে দেখা করব, যাতে যে দুটো পরিবার আজকে নষ্ট হলো আর কি, যারা বিধবা হয়েছে, তাদের তো বাচ্চা টাচ্চা রয়েছে, তাদের পরিবার কিভাবে আগামী দিনে ওদের পাশে দাঁড়িয়ে পরে ওদের দুটো পরিবারকে আমরা উপকৃত করতে পারি, এই ব্যাপার নিয়ে পরে আমরা একটা বিধানবাবুর সাথে গিয়ে দেখা করব, যাতে এদের সব যারা যেহেতু চলে গেলো সে তো চলেই গেলো, এবং যারা আছে তাদেরকে কীভাবে বাঁচাতে হবে সেই ব্যবস্থা আমরা করব। তাই আমি বলবো যে আমাদের পাশে রয়েছেন বর্তমান বারাবণী প্রধান, নবাদমানী প্রধান, আমাদের রোমাদি আছেন, আমাদের বারাবণী পঞ্চায়েত সমিতি মেম্বার সুলেখা দিয়েছেন, এবং আমাদের পুরো টিম এসছেন। আমি চাইবো যে প্রধান ম্যাডামকে আপনি দুটো কথা বলুন এই বিষয়ে। আমি দোমানি গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছি। আমার ননিতে বাপের বাড়ি। আমি ঘটনা সূত্রে সমিতা এদের কাছে শূন্য পদে ঘটনাস্থলে এলাম, এসে পরে আমি দেখলাম হ্যাঁ দুঃখজনক ঘটনা অবশ্যই। অশোক বাউরি আর বুধন বাড়ি যিনি মারা গিয়েছে তাদের পরিবারের পাশে আমরা এলাম, খবর নিলাম তাদের। খুবই মর্মান্তিক ঘটনা। মনের মধ্যে খুব একটা আসক্তি বা খুব একটা মানে বিভৎস না এলে মানুষ এইরকম ঘটনা ঘটাতে পারে না। নিজেদের আত্মীয়র মধ্যে যে এইরকম ঘটনা ঘটতে পারে আমরা সচক্ষে একটা নিজের কানে শুনলাম, সচক্ষে দেখলাম। তাই আমরা চাইছি যে আমাদের পার্টিগত দিক দিয়ে যতটা পারি আমরা হেল্প করার চেষ্টা করব। আর এটা অ্যাকচুয়ালি সমাজ বিরোধী বলা যাবে না, এটা মানব শত্রু, এটা মানব শত্রু। এই মানে এর মধ্যে মানে মানুষের যে ভারসাম্য, সেই ভারসাম্য হয়তো কোনো কিছুই নেই, শুধু শরীরটা মানুষের মতো, তাছাড়াই ধরো মর্মান্তিক কাজ করতে পারে না, পশুর মতন মতো আচরণ করে। আলাদা করে করো, ওটা আলাদা করে করো, 10 সেকেন্ড আলাদা করো। Biofina, drink healthy, stay healthy, lychee flavor. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll free number 1800-258-7060. আসানসোল পৌর কর্পোরেশন আবার অবৈধভাবে রাখা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জির নির্দেশে সোমবার পৌরসভার টিম শহরের বিভিন্ন স্থানে পোল কিয়স্কের মাধ্যমে লাগানো অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান শুরু করে। পৌর কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী সাদ্দামুল হকের নেতৃত্বে কালী পাহাড়ি এবং এর আশেপাশে এলাকা থেকে প্রায় 2 ডজন খুঁটি থেকে কিয়স্ক অপারেশন করা হয়। বলা হয় যে এই ধরনের অবৈধ বিজ্ঞাপন প্লাবিত হয়। এর আগে অবৈধ হোর্ডিং কেটে কেটে সরানো হয়েছে। চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি বলেন, শহরের উন্নয়নে তহবিল দরকার, পৌরসভার আয়ের উৎস সীমিত। শুধুমাত্র এই সীমিত সম্পদ থেকে জাগরণী কালী পাহাড় এলাকায় অবৈধভাবে পোস্ট করা বিজ্ঞাপন সরিয়ে পৌর কর্মীদের বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি যে ব্যবসায়ী করেন না কেন, পৌর কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়ে তিনি জনগণের কাছে আবেদন করেছিলেন যে কর দিতে হবে, তা পরিশোধন করুন। News daily at 9 p.m. with
special features on Friday. News Moment Bangla, News Moment English, News Moment Urdu, News Moment Hindi. For more details and advertisement, contact 9563830285 or 7001967279 or 8617659448 or 90640828784 or 9641070758. গরু রক্ষা ও সেবার জন্য ধ্যান ফাউন্ডেশন প্রশংসনীয় কাজ করবে। আসানসোলের ছাদপাথারে অবস্থিত বন্ধ কাচের কারখানার ফাউন্ডেশন পরিচালিত গৌশালায় গরু পরিবেশন করা হচ্ছে। ধ্যান ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক গায়ত্রী কপুর বলেন, 16 অক্টোবর নেমাতিয়া সীমান্ত ফাঁড়ি উত্তর সীমান্ত থেকে বিএসএফ কর্মীদের দ্বারা উদ্ধার করা 18টি গরু উষা গ্রামে আসানসোলের বন্ধ গ্লাস ফ্যাক্টরি কমপ্লেক্সে অবস্থিত ধ্যান ফাউন্ডেশনের গৌশালায় আনা হয়েছিল। তাকে বিএসএফ জওয়ানরা চোরা চালানকারীদের কাছ থেকে উদ্ধার করেছিল, যারা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গায়ত্রী কাপুর জানান, চোরা চালানকারীদের হাত থেকে উদ্ধার করা গরু আসানসোলের উষা গ্রামের বন্ধ কাচের কারখানা চত্বরে আনা হয়েছে। এখানে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত 1.5 বছর ধরে এই সেবার কাজ করা হচ্ছে। দিল্লি ভিত্তিক সংস্থা সারা দেশে 43টি গৌশালা রয়েছে, যেখানে ধ্যান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা প্রায় 70,000 গবাদি পশু দেখাশোনা করে, যা চোরাচালানকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গায়ত্রী কাপুর বলেছিলেন যে বিএসএফ জওয়ানরা তাদের জীবনকে বাজিতে রেখে চোরাচালানকারীদের হাত থেকে রক্ষা করে, কিন্তু কিছু কর্মকর্তার কারণে বিএসএফ জওয়ানদের সমস্ত পরিশ্রম বৃথা যায়। মৌমাছির কামড়ে মৃত্যু হলো এক। মৃতের নাম বিকে সিং, বয়স আনুমানিক 70 বছর। সোমবার বিকেলে দুর্গাপুরের এমএএমসি কলোনির বাসিন্দা অবসরপ্রাপ্ত বিওএইচএল কারখানার আধিকারিকের মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার ওই বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে পারাপার করার সময় দুর্গাপুরের একটি সরকারি মহাবিদ্যালয়ের কাছে তাকে এক ঝাঁক মৌমাছি ঘিরে ধরে। ঘটনার পরই তিনি ছুটে স্থানীয় একটি নির্মীয়মান বাড়ির জলাশয়ে ঝাঁপ দেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। (08439) পুরী পাটনা পুরী স্পেশাল। যাত্রীদের সুবিধার জন্য পুরী ও পাটনার মধ্যে চলমান বিশেষ ট্রেনের আরও 3টি ট্রিপ চালানো হবে। 08439 পুরী পাটনা স্পেশাল 16-10-21 থেকে 30-10-21 পর্যন্ত প্রতি শনিবার 14:55 পুরী ছাড়বে এবং দ্বিতীয় দিন 9:25 পাটনা পৌঁছাবে। আসানসোলে এই ট্রেনে ছাড়ার সময় দ্বিতীয় দিনে 2:20 হবে। 08440 পাটনা পুরী স্পেশাল 17-10-21 থেকে 30-10-21 পর্যন্ত প্রতি রবিবার 13:45 পাটনা ছাড়বে এবং দ্বিতীয় দিনে 9:45 পুরী পৌঁছাবে। আসানসোলে এই ট্রেনের ছাড়ার সময় একই দিনে 2:40 হবে। এই ট্রেনগুলিতে সাধারণত দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস 9 এবং শীত তাপ নিয়ন্ত্রিত ক্লাস পাওয়া যাবে। বিজয়া দশমীর পরপরই কর্মবিরতির ডাক দিয়ে কাজে যোগ না দিয়ে প্রতিবাদ কর্মসূচি সামিল হন রানীগঞ্জ বল্লভপুর পেপার মিলের প্রায় 400 জন শ্রমিক। মঙ্গলবার তাদের এই কর্মবিরতি 4 দিনের মাথায় পড়ল। শ্রমিকদের এই পদক্ষেপ লক্ষ্য করে শেষমেশ পেপার মিল কর্তৃপক্ষ কাজে যোগ দেওয়ার জন্য নোটিশ ঝোলালেন পেপার মিল গেটে। সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগেই, কিন্তু পুজোর দিনগুলিতে কোনোরূপ কোনো উচ্চবাচ্য না করে পুজো দশমীর দিন পার হওয়ার পরে 16 তারিখ থেকে এক নাগাড়ে পেপার মিলে কর্মবিরতির ডাক দেয় সবকটি শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে পেপার মিলের শ্রমিকেরা। স্বাভাবিকভাবেই পেপার মিলের শ্রমিকদের এই ধরনের এই কর্মবিরতির জেরে স্বভাবতই মাথায় হাত পেপার মিল
কর্তৃপক্ষের। পেপার মিল সংগঠনের বাম নেতৃস্থানীয়দের দাবি, পেপার মিল কর্তৃপক্ষকে বারংবার শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পেপার মিল কর্তৃপক্ষ। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে 3 বছর পার হয়ে যাওয়ার পরও পেপার মিল শ্রমিকদের মজুরি পূর্বে যা দেওয়া হতো বর্তমানে সেই মজুরিতে কাজ করানো হয়। এমনকি বোনাস আগে যে টাকা দেওয়ার কথা সে টাকাও তারা দেয় না বলেই দাবি আন্দোলনকারীদের। আর এর ফলে আগুনের মধ্যে ঘি পড়ার মতোই তেতে উঠে পেপার মিলের সমস্ত শ্রমিক। একই রকম দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তারাও বারংবার পেপার মিল কর্তৃপক্ষকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো উদ্যোগই নেননি পেপার মিল কর্তৃপক্ষ বলে দাবি করেন তারা। আর এই বিষয়কে সামনে রেখে তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তাদের বক্তব্যে যদিও সকল রাজনৈতিক দলের সদস্যদের একটাই দাবি, কোনো রাজনৈতিক রং না দেখে শুধু এখানে শ্রমিক স্বার্থের কথা ভেবে শ্রমিকদের সাথে তারা সংগ্রামে সামিল হয়েছেন বলে দাবি করেছেন। এদিকে লাগাতার পেপার মিলের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার পেপার মিলের উৎপাদন শূন্য হয়ে পড়েছে। যদিও সমস্ত এই বিষয়ে প্রেক্ষিতে পেপার মিল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে কোনো কিছু জানাতে চায় না। It's not money, but the time well spent is your true treasure. এটা টাকা নয়, কিন্তু ভালো সময় কাটানোই তোমার প্রকৃত সম্পদ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি এটা করেন তাহলে আমাদের ভিডিও নেক্সট নোটিফিকেশন আপনার কাছে যাবে সবার আগে। আজকের সমাচার এতটাই, ধন্যবাদ।